নতুন চাষা নতুন চাষিনী পাতিল নতুন ঘর, বাবুই পাখিরা নির্বাধে যথা তালের গাছের পর। কি খবর বন্ধুরা, নিশ্চয়ই অনেক ভালো আছো। আচ্ছা, তোমরা কি জানো খুব শীঘ্রই শুরু হবে ধান কাটা। গ্রামে গ্রামে ঘরে ঘরে চলবে নবান্ন উৎসব। আর কিছুদিন পরেই আমরা সবাই মেতে উঠব পিঠা খাওয়ার আনন্দে। উৎসব আর এই আনন্দের অপেক্ষায় শুরু করছি আজকের কানেস্তারা। তবে চলো দেরি না করে দেখে আসি কি কি থাকছে আজকের পর্বে। বৃক্ষ বালক, 1 টাকার আহার, ক্লান্ত পার্ক, শিশু নির্যাতন, নাগরদোলা, ওয়াদাদা নিউজ এবং আমার চোখে আমার কথা। আমাদের প্রায় সবারই শৈশব কাটে খেলাধুলা ও আনন্দের মধ্য দিয়ে। আর স্কুলের টিফিন ব্রেকের সময় দৌড়ঝাঁপ করে এটা ওটা খাওয়া তো আছেই, কিন্তু আমাদেরই এক বন্ধুর শৈশবের দিনগুলো কাটছে যুদ্ধ করে। বৃক্ষবালক শব্দটি বাংলাদেশের জন্য নতুন, তবে নামটির কেবলই আক্ষরিক অর্থ বহন করে। হাতে ও পায়ে গুটির মতো এক বিরল রোগ নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছে ঠাকুরগাঁও থেকে আসা 8 বছরের শিশুটি। চিকিৎসকরা তারই নাম দিয়েছেন বৃক্ষবালক। তারা জানান শিশুটি এপিডার্মোডিস প্লাসিয়া ভেরোসিফার্মিস নামক রোগে আক্রান্ত। এ রোগে আক্রান্ত হিসেবে বিশ্বের 3য় রোগী ছিলেন বাংলাদেশের আবুল বাজনদার। আমরা যাকে বৃক্ষবালক হিসেবে চিনি তার নাম রিপন। 2 হাতে অপারেশন হয়েছে তার। আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে তার। এখন শুধুই তার আকুতি দ্রুত সুস্থ হওয়ার। আমি তাড়াতাড়ি সুস্থ হতে চাই, এগুলা ভালো হোক। আমি তাড়াতাড়ি সুস্থ হইলেই বাড়িতে যেয়ে স্কুলে পড়াশোনা করব, ভালোভাবে পড়াশোনা করে বড় হব, বড় হয়ে চাকরি করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। 7 বছর চিকিৎসা করিয়ে সুফল না পেয়ে হতাশ হয়ে যায় শিশুটির পরিবার। ঠাকুরগাঁও প্রশাসনের সহায়তায় গত 21 আগস্ট রিপনকে ভর্তি করা হয় ঢামেকের বার্ন ইউনিটে। রিপনের পরিবার এখন নতুন করে স্বপ্ন দেখছে, আশায় বুক বেঁধেছেন তার মা। ভালো মতো চিকিৎসা হবে, ভালো করে নিয়ে যাব বাড়িতে। ওই জন্য আমার একটাই ছেলে, আমার তো আর ছেলে নাই, ওই একটাই ছেলে। না ভালো হলে সে কি করে খাবে? আমরা তো আর সারা জীবন বাঁচে থাকবো না বাপ মা। হাতগুলো ভালোই দেখা যাচ্ছে, আগের থেকেই একটু পরিবর্তন হয়েছে। তার সুস্থতার ব্যাপারে বেশ আশাবাদী চিকিৎসকরাও। দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পথও দেখছেন তারা। হাতেরটা প্রথম অপারেশনটা হয়েছে, প্রথম পর্যায়ের অপারেশন হয়েছে। আরও কিছু রিফাইনমেন্ট ফাইন টিউনিং অপারেশন লাগবে। এইটা হয়তো আমরা সাবসিকুয়েন্টলি পরে করব, কিন্তু ওর পায়েরটা আমরা আগামী শনিবারেই করে ফেলবো। খুবই আশাবাদী যে ওর হাতটা একদম স্বাভাবিক হাতের মতোই হবে। রিপন সুস্থ হয়ে বাকি 8-10টি শিশুর মতো স্বাভাবিক হয়ে উঠবে, এ প্রত্যাশা আমাদের সকলের। আমরা সবাই চাই রিপন যুদ্ধে জয়ী হোক, সুস্থ হয়ে ফিরে আসুক আমাদের সকলের মাঝে। একটু সময় লাগলেও ভালো কিছুর ফলাফল সবসময় ভালোই হয়েছে। 5টি মৌলিক চাহিদার প্রথমটি হলো খাদ্য। মানুষ খাদ্য খেয়ে জীবন ধারণ করে, তবে কেউ কেউ তা জোগাড় করতে গিয়েই হিমশিম খায়। তবে আনন্দের সংবাদ হলো বিদ্যানন্দ ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য চালু করেছে 1 টাকার আহার নামের একটি প্রজেক্ট। হোটেল থেকে কিনে নয়, প্রতিষ্ঠানটির অফিসে ঘরোয়া পরিবেশে রান্না করা হয় খাবার। তারপর তা বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ও গাবতলীতে শিশুদের মাঝে বিতরণ করা হয়। কম দামে খাবার পেয়ে শিশুরাও সন্তুষ্ট। তারা সেবাটি পেয়ে আসছে বিগত 4 মাস ধরে। এখান থেকে 1 টাকার বিনিময়ে আমি গরুর মাংস, মুরগি দিয়ে ভাত খেতে পারি। জন্মদিনে কেক খাওয়ায়, যেগুলা দেয় সেটি আমার খাইতে ভালো লাগে। মাছ দেয়, ডিম দেয়। শিশুদের কাছে এটি যেন দান বা ভিক্ষা না মনে হয়, তাই 1 টাকা করে বিনিময় নেওয়া হচ্ছে বলে জানান স্বেচ্ছাসেবকরা। রান্নার দৃশ্য নিতে গিয়ে অফিসটিতে দেখা যায় শিশুরা খেলছে, পাঠ্য বই পড়ছে, লাইব্রেরিতে গল্পসহ অন্যান্য বই পড়ছে।
দৃশ্যটি দেখে মনে হলো শিশুরা যেন নিজ বাসায় বেশ আনন্দেই রয়েছে। এখানে এসে আমি বই পড়তে পারি, খেলা করতে পারি, কবিতা আবৃত্তি শিখতে পারি, তার জন্য আমার এখানে অনেক ভালো লাগে। পড়া করি, খেলাধুলা করি, বই পড়ি, ভাইয়াদের সাথে একটু মজা করি। এখানে নাচ শেখানো হয়, এর জন্য আমি এখানে পড়তে আসি, এখানে আমার খুব ভালো লাগে। লক্ষ্য নিয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবকরা জানান প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাসের অনুপ্রেরণা ও সহযোগিতার কথা। উনি ছিলেন হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। ছোটবেলা থেকে ওনার এই ধরনের চিন্তা ছিল যে আমি যদি কখনো নিজে এস্টাবলিশড হতে পারি তাহলে আমার যেই অপূরণীয় অধ্যায়গুলো এগুলো আমি অন্যর দ্বারা ফিল আপ করবো। এখান থেকে আমরা একসময় হয়তো একজন কিশোর কুমার হলেও বের হয়ে আসবে, এবং যখন একজন কিশোর কুমার বের হয়ে আসবে তখনই আমাদের পুরো কাজের সার্থকতা আসবে। অসহায় শিশুদের জন্য এভাবে কেউ না কেউ দূত হয়ে আসবে। সবাই এগিয়ে আসুক শিশুদের ভালোবাসায়। আমার কিন্তু খুব ভালো লেগেছে। এরকম ভালো কিছু করার চেষ্টা বা উদ্যোগ দেখে এ ধরনের চেতনা আমাদের সবার মাঝেই থাকা উচিত। যেমনটা একটি পার্কের মাঠে গিয়ে কিছু বন্ধুদের সাথে কথা বলে বুঝতে পারলাম। শিশুদের পূর্ণাঙ্গ বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই, কিন্তু যান্ত্রিক এই রাজধানীতে খেলাধুলা বা অবকাশ যাপনের জন্য খোলা জায়গাও তেমন একটা নেই। যে কটি রয়েছে তার মধ্যে একটি শহীদ আনোয়ারা পার্ক। ব্যস্ততম ফার্মগেটে এক পশলা শান্তি দিয়ে আসলেও সংস্কার এবং পরিচর্যার অভাবে বর্তমানে এটি অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মানে আমাদের এই পার্কটা মানে জায়গায় ছোট ছোট গর্তের কারণে আমাদের অনেক সমস্যা হয়। যদি পার্কটা আর একটু সুন্দর হতো তাহলে আমাদের খেলাধুলায় আরও সুবিধা হতো। কারণ অনেক সময় দেখা যায় বল দৌড়তে গিয়ে মানে আর কি গাতায় পা ঢুকে গিয়ে মানে পায়ে নানা ধরনের অসুবিধা হয়। পার্কটা ফ্রি দেখে এই জায়গায় খেলতে আসি, কিন্তু এই পার্কটা প্রায় অনেক নোংরা থাকে, বসে কোনো নাই, পরিবেশ ভালো না, লাইট ঠিক থাকলে খেলা যেত। শিশু কিশোরেরা এখানে খেলতে আসলেও পরিস্থিতি একদমই তাদের উপকূলে নয়। মাদক সেবীদের আখড়া হয়ে আছে গোটা পার্ক। মাদকের প্রতি যেমন তারা আকর্ষিত হতে পারে, তেমনি নিরাপত্তা বলয় না থাকায় ঘটতে পারে দুর্ঘটনা। বিভিন্ন লোক এখানে নেশা করে শুয়ে থাকে, এখানে আসতে ভয়ও লাগে। এটা যদি না থাকতো তাহলে আরও ভালো হতো। কি হবে তাহলে পার্কটির ভবিষ্যৎ? মেট্রো রেল প্রকল্পের জন্য এটি আমার অস্থায়ীভাবে 5 বছরের জন্য তাদের প্রজেক্ট প্রকল্প টাইম পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে। তারা আবার ভেঙে সেগুলো আবার অস্থায়ী অফিস করবে, এই কারণে আর মানে ভিতরের সংস্কারটা করা হয় নাই। পার্কটি সংস্কার হয়ে শিশুদের উপযোগী হয়ে উঠুক, এটা আমাদের প্রত্যাশা। তবে দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে আমরাও একটু ধৈর্য ধরতে পারি। শিশু কিশোরদের সুবিধা ও তাদের প্রতি দায়িত্বের বিষয়গুলো কিভাবে আরো ভালো করা যেতে পারে, এই বিষয়টি বিভিন্ন মহলে সবসময় আলোচনার শীর্ষে রয়েছে। এটা তো স্নেহ ও ভালোবাসারই প্রকাশ। আমাদেরও উচিত সাবধানতা ও সতর্কভাবে চলাফেরা করা, কারণ আমাদের মাঝেই মানুষ হয়ে ঘোরাফেরা করছে মানুষরূপী কিছু দানব। প্রত্যেক বাবা মায়ের কাছে তাদের সন্তান খুব আদরের এবং প্রিয়। সন্তানের নিরাপত্তা ও অন্যান্য সকল বিষয়ে আজকাল অভিভাবকরা খুব বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তাহলে তারপরও কেন বিনা অপরাধে কিছু নিষ্পাপ শিশুর স্বপ্ন হারিয়ে যায় কালো থাবার আঘাতে? ভবিষ্যতে ডাক্তার হবার স্বপ্ন হয়ে যায় বর্তমানের কুৎসিত মুহূর্তগুলো। আসলে কি ঘটে যায় এই শিশুদের সাথে? আমি যদি অ্যাওয়ার থাকি যে শিশু যেহেতু অপেক্ষাকৃত বড়দের থেকে শক্তি কম, তার মানসিক ইয়েটা কম, সুতরাং যে কেউ তাকে যে কোনোভাবে ব্যবহার করতে পারবে। সুতরাং শিশুকে কিছু টিপস দিয়ে দেওয়া, তোমার সাথে এই করলে কেউ যদি এমন করে আমাকে বলবা, তোমার যা ভালো লাগে না আমাকে বলবা। সুতরাং এই টিপসগুলি আমরা ওদের শিশুদেরকে দিতে বলি। সে যেন কারো লোভে পড়ে যেন কোনো কিছু না দেয়, কারণ একটা ছোট্ট চকলেটের লোভ দেখায় দেখা যায় যে অ্যাবিউজার তার কাজ করে ফেলতেছে। বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিবেদনে উঠে এসেছে 2001 সাল থেকে 2013 সাল পর্যন্ত 5 বছরের কম বয়সী 286 জন শিশু সেক্সুয়াল অ্যাবিউজ বা যৌন নিপীড়নের শিকার হয়েছে। 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত অনূর্ধ্ব 18 বছরের 396 জন শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ব্রেকিং দ্য সাইলেন্স ও ঢাকা শিশু হাসপাতালের কাউন্সেলিংয়ের আওতায় আসে। এদের মধ্যে 86 জন ছেলে শিশু। আমার কাছে বাচ্চা এসে আমার টেবিলের নিচে লুকিয়ে থাকছে, মানে তার এই অস্বস্তিকর মানে আচরণ দেখে আমি যখন মানে তার পরিবেশটা এক্সপ্লোর করি, তখন দেখি যে সে সামনের বাড়িতে দুজন টিনেজ বাচ্চা আছে, তাদের কাছে মা বাবা অফিসে যাওয়ার পরে চলে যায় খেলতে।
এবং মুহুর্মুহু প্রতিদিন সে প্রতিনিয়ত নিয়মিত অ্যাবিউজ হচ্ছে। আমাদের সমাজে সাধারণত উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এই 3টি শ্রেণীর মানুষ বসবাস করে। এই বিষয়টি আমাদের সবারই জানা। শিশুদের এই কষ্টের অভিজ্ঞতা সবচেয়ে বেশি চাপা পড়ে থাকে মধ্যবিত্ত পরিবারের মাঝে। ফলে অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনা মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা প্রকাশ করতে ভয় পায়। আমাদের কাউন্সিলিং সেলে তারা বেশিরভাগ মধ্যবিত্ত শ্রেণী, এবং হলো কি ওরা ডিসক্লোজ করতে চায় না এবং এই ব্যাপারে কোনো আইনি সহায়তা নিতে চায় না। তারা হলো যে কোনোভাবে শিশুটাকে একটু ঠিক করে আমি আমার মতন করে চলবো, আমি এটা কাউকে বলবো না। কিন্তু উচ্চবিত্তদের মধ্যেও ডিসক্লোজ করে, তারা অ্যাটেম্প্ট নিতে চেষ্টা করে, এবং নিম্নবিত্ত তো করেই। অভিভাবকদের সচেতনতার ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ, কারণ তাদের অসচেতনতার কারণেই শিশুদের এই সমস্যার কথা অজানা থেকে যায়, যা পরবর্তীতে শিশুর ভবিষ্যৎ পথ চলায় বারবার তাড়া করে বেড়ায়। এই বিষয়টির আরও কিছু তথ্য আমরা পরবর্তী পর্বে তোমাদের দেখাবো। মন খারাপ করা যাবে না এবং খারাপ ও কুসংস্কারের কাছে হার মানব না। আমাদের সকল বাধাকে অতিক্রম করে ছুতে হবে নীল আকাশ। মোচর মোচর শব্দ হচ্ছে আর চারদিকে ঘুরছে। উপর থেকে নামার সময় বুকটা ধক করে উঠছে। এটি নাগরদোলারই বৈশিষ্ট্য। বাঙালির ঐতিহ্যের সাথে মিশে আছে নাগরদোলা। বাংলা নববর্ষ, চৈত্র সংক্রান্তি ও বিভিন্ন লোকজ মেলায় নাগরদোলার প্রচলন রয়েছে। তবে আধুনিকতার ছোঁয়া ও পার্কের আধিক্যের কারণে বাংলার এই ঐতিহ্যটি হারিয়ে যেতে শুরু করেছে। বাংলায় নাগরদোলার প্রচলন নিয়ে ধারণা করা হয় 1864 সালে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে প্রথমবারের মতো পহেলা বৈশাখের অনুষ্ঠান করা হয়। আর পহেলা বৈশাখের সাথে নাগরদোলা ওতপ্রোতভাবে জড়িত বলে পহেলা বৈশাখ ও নাগরদোলার প্রচলন একই সাথে শুরু হয়েছে বলে মনে করা হয়। নাগরদোলা তৈরি হয় শক্ত কাঠ দিয়ে। দুটো শক্ত খুঁটির উপর 4টি কাঠের ডানা থাকে। সেই ডানার আগায় 4টি আসন সংযুক্ত করা হয়। সেগুলো যাতে ঠিকমতো ঘুরতে পারে সেজন্য বিয়ারিং যুক্ত করা হয়। সৌন্দর্য বাড়ানোর জন্য নানান রঙে সজ্জিত করা হয় নাগরদোলা। নাগরদোলা আমাদের ঐতিহ্য। আমরা চাই যে বাংলাদেশে সবসময় নাগরদোলা থাকুক। ভয়ও লাগে কিন্তু অনেক মজাও লাগে। আগে অনেক ছিল, এখন নাই। আমরা আমাদের ঐতিহ্যটি ধরে রাখব এবং বিলীন হতে দিব না। এবারের পর্ব ওয়াদার দ্য নিউজ। দেশের বাইরের বন্ধুদের গল্প আমরা শেয়ার করে থাকি তোমাদের সাথে এই পর্বে। আমার ছবি তৈরি করতে এবং নিজেদেরকে রেকর্ড করতে খুবই মজা লাগে। এই কোর্সে সবচেয়ে বেশি ভালো লেগেছে টিম ওয়ার্ক। আমি রেকর্ড করেছি, এডিট করেছি, সব কিছু করেছি সব। আমি শিখেছি কিভাবে স্ক্রিপ্ট লিখতে হয়, সিন সাজাতে হয়। আমি বড় হয়ে ফিল্ম ডিরেক্টর হতে চাই। আমি যখন ছোট ছিলাম তখন থেকে অভিনেতা হতে চাইতাম, এই জন্য আমি এখানে এসেছি। এবারে সবচেয়ে মজার পর্ব আমার চোখে আমার কথা। তোমাদেরই ভিডিও করে পাঠানো তোমাদেরই গল্প। চাইলে তুমিও হয়ে যেতে পারো আমাদের আগামী পর্বের রিপোর্টার। তার জন্য তোমার আশেপাশের কোনো সাফল্য, সম্ভাবনা কিংবা দুর্ভোগের গল্প আমাদের কাছে তোমার মোবাইল ফোনে ভিডিও করে পাঠিয়ে দাও report@kanestara.com এই ঠিকানায়। কানাস্তারার বন্ধুরা, আমি আবরার তাইয়ান, কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল কলেজে একাদশ শ্রেণীতে পড়ছি। আমি আজকে তোমাদের সাথে একটা ছোট্ট বন্ধুর প্রতিভার কথা শেয়ার করব। মধু হয় হয় আরে বিষ খাওয়াইলা, মধু হয় হয় আরে বিষ খাওয়াইলা, হনে হারনে ভালোবাসার দান দিলা। বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আমাদের সম্পর্কে জানতে কিংবা জানাতে ব্যবহার করতে পারো নিচের মোবাইল নম্বর এবং ওয়েব অ্যাড্রেসটি। তাছাড়া আমাদের ফেসবুক পেজ কানেস্তারায় লাইক দিয়ে সাথে থাকো। আগামী পর্বে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, সাবধান থেকো। শুভ সন্ধ্যা।